হ্যাঁ প্রচার থামাতে ইসির কড়াকড়ি, অসন্তোষ সরকারের ভেতরে। জামায়াত ও আওয়ামী লীগ হল মুদ্রার ওপিঠ এপিঠ, মন্তব্য মাহফুজ আলমের। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে নতুন অধ্যায়, আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি। তারেক রহমানের সম্ভাব্য যশোর সফর ঘিরে বিএনপিতে উৎসাহ। বাড়ার পরদিন এবার দেশের বাজারে ভরিতে 14,500 কমল স্বর্ণের দাম। 20,000 টাকায় সৌদি আরব থেকে ঢাকায় ফেরার সুযোগ প্রবাসী কর্মীদের। টানা 6 জয় বাংলাদেশের মেয়েদের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গণভোটে হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন এখন কার্যত মুখোমুখি অবস্থানে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী হ্যাঁ বা না কোনো পক্ষেই প্রচার চালাতে পারবে না। এমনটি করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ইসি বলছে, সরকারি কর্মচারীরা কেবল ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করতে পারবেন, কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষে ভোট চাইতে পারবেন না। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ইতোমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমেছেন। সরকারি স্থাপনায় ব্যানার, বিলবোর্ড ও পোস্টার টানানো হয়েছে। এতে সরকারের উচ্চ মহলে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে আইন সংশোধনেরও চিন্তা করা হচ্ছে। ইসি কমিশনারদের ভাষ্য, আগে যা হয়েছে তা নিয়ে না ভেবে এখন থেকে যেন সরকারি কর্মকর্তারা আর প্রচারে না জড়ান, সেটিই তাদের লক্ষ্য। তবে উপদেষ্টা পরিষদের সদস্যরা সরকারি কর্মচারী নন, তাই তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে বড় বোমা ফাটিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। সংবাদ মাধ্যম দ্য উইককে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের অল্টার ইগো বা মুদ্রার এপিঠ ওপিঠ। তার মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে। পাশাপাশি বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার প্রচারিত 14.5 মিনিটের সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক আবহ, নতুন পুরাতন বন্দোবস্তের সমীকরণ, সংস্কারের দৃশ্যমান রূপ থেকে গণমাধ্যমে সাধারণ মানুষের আস্থার বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের লড়াইয়ে মাহফুজ আলম নেই। ভোটের মাঠে তার এই সরে দাঁড়ানো পুরনো খবর হলেও এর পেছনের মূল কারণ হিসেবে তিনি জামায়াত ও আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের সমীকরণকেই মূলত সামনে এনেছেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে। তবে এনসিপি যখন পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করল, তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। জামায়াত প্রসঙ্গে তিনি আরও কঠোর ভাষায় বলেন, যাদের সঙ্গে জোট করা হয়েছে তারা পুরানো কাঠামোরই অংশ। জামায়াতের সঙ্গে জোট করলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার কোনো উত্তর আমাদের কাছে নেই, কারণ বাংলাদেশকে নিয়ে তাদের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো প্রধান ও সহকারী প্রধান পদে বড় নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার, এই 6 ধরনের পদে মোট 13,559টি শূন্য পদে নিয়োগ দেবে এনটিআরসিএ। অনলাইন আবেদন শুরু হবে 3 ফেব্রুয়ারি এবং চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষার মোট নম্বর 100, এর মধ্যে 80 নম্বর এমসিকিউ লিখিত, 12 নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং 8 নম্বর মৌখিক পরীক্ষা। প্রতিটি ধাপে পাশ করতে হবে কমপক্ষে 40% নম্বর পেয়ে। লিখিত পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, যুক্তি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা ও শিক্ষা প্রশাসন সংশ্লিষ্ট বিষয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের 3 গুণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পরে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এনটিআরসিএ। উত্তীর্ণরা অনলাইনে পছন্দের প্রতিষ্ঠান বাছাইয়ের সুযোগ পাবেন। এরপর মেধা ও পছন্দের ভিত্তিতে দেওয়া হবে নিয়োগ সুপারিশ।
বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান শিগগিরই যশোর সফরে আসতে পারেন এমন খবরে জেলা জুড়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। এই তথ্য জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বৃহস্পতিবার যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি নেতাকর্মীদের কাছে তারেক রহমানের সম্ভাব্য আগমনের কথা তুলে ধরেন। যদিও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়। তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে সম্ভাব্য সমাবেশস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন নেতারা। টানা 5 দফা দাম বেড়ে অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ 14,600 টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে 2,71,000 টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে 2,86,000 টাকায় উঠেছিল। এটি ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম। আজ শুক্রবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল 10:45 থেকেই কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার দাম কমে যাওয়া স্থানীয় বাজারে দাম কমেছে। স্বর্ণের দামের সঙ্গে কমেছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 7,757 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব ও বাংলাদেশ রুটে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব থেকে বাংলাদেশে আসার একমুখী টিকিটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 20,000 টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এই বিশেষ স্কিমের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে লাভবান হবে। উপদেষ্টা জানান, প্রতি বছর হজ ফ্লাইট পরিচালনার সময় একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার একটি রেওয়াজ ছিল। এবার সেই ফাঁকা আসনগুলো প্রবাসীদের জন্য বরাদ্দ দিয়ে কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো 100 কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিশেষ ব্যবস্থায় মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা। মদিনা ঢাকা মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া 42,000 টাকা। বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে 18 এপ্রিল 2026 থেকে 25 মে 2026 পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে কার্যকর হবে 30 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী দল জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। আজ নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে 90 রানের বড় ব্যবধানে হারিয়ে টানা 6টি ম্যাচ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে টানা 5 জয়ে ইতোমধ্যেই টি-20 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল হক। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির জারি গান, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ করে উপস্থিত সবাইকে। এছাড়াও ছিল ভাষা আন্দোলন ভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা, ইফটিজিং বিরোধী জনসচেতনতামূলক মঞ্চনাটক, নৃত্য, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। দিন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।